সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে বিজেপির সাংসদদের নিয়ে বৈঠক, একটা ইঙ্গিত কি হতে চলেছে বঙ্গীয় বিজেপির রাজনীতিতে। আগামী দিনে কার নেতৃত্বে লড়াই হবে, আগামী দিনে কিভাবে বিজেপি স্ট্র্যাটেজি তৈরি করতে চাইছে, কেন্দ্রীয় নেতৃত্বের মতামত কি, বঙ্গীয় বিজেপির প্রভাবশালীদের মতামত কি, অনেকটাই এই ছবি বলে দিচ্ছে। কি বুঝলেন এই ছবিতে? দেখুন, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মধ্যে একটা আড়াআড়ি বিভাজন আছে। এটা আর কোনো নতুন করে বলার জন্য বা এই নিয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, এই আড়াআড়ি বিভাজন শাহী নির্দেশের পর এদের কাছে আসতে হবে। সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে আর বিভাজন নয়, সামনে একটা বছর বিভাজনের রাজনীতি করার জন্য অনেক সময় পাবেন আপনারা, অনেক সময় পেয়েছেন। এবার দলের জন্য একসঙ্গে কাজ করুন। এর আগের বেশ কয়েকটা ভিডিওতে, অন্তত দুটি ভিডিওতে আমি নিশ্চিত করে বলেছিলাম যে বিজেপি এবং আরএসএস এর যে সমন্বয় বৈঠক হয়েছিল সেখানে হাতে হাত ধরে কাজ করতে বলা হয়েছিল। তারপরে আর নতুন করে বিজেপির মধ্যে কোনো বিতর্ক হয়নি উচ্চতর পর্যায়ে গিয়ে। হাতে হাত রেখে কাজ করার বার্তা এসেছে, আর হাতে হাত রেখে কাজ করার নির্দেশের ফলশ্রুতি হচ্ছে এই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির যে দিল্লিতে সুকান্ত বাবুর বাসভবন আছে সেখানে এই বৈঠকটা হলো। আচ্ছা, এই বৈঠকটা বঙ্গভবনে হলো না কেন? এই বৈঠকটা দিল্লির বিজেপির অন্য কোনো দফতরে হলো না কেন? আমরা এর আগে কলকাতায় দেখেছি, এখনো হয়, আগামী দিনেও হবে, কোনো 5 স্টার হোটেলে বিজেপির বৈঠক হয়, নৈশভোজ হয়, খাওয়া দাওয়া হয়। এটা কোনো বিজেপির দিল্লির বিজেপি যে সমস্ত হোটেলগুলো ভাড়া নেয় সেই কোনো হোটেলে হলো না কেন? শুধুমাত্র সুকান্ত মজুমদারের বাড়িটাকেই কেন বেছে নেওয়া হলো? দেখুন, এটা একটা স্পষ্ট বার্তা। অনেকেই কমেন্ট বক্সে আমাকে গালবন্ধ করতে পারেন, অনেকেই কমেন্ট বক্সে আমাকে অমুক বাবুর পছন্দের লোক বা আমার অমুক বাবুকে পছন্দ এরকম ভাবতে পারেন। বিশ্বাস করুন, আমার কর্তব্য বা আমার দায়িত্ব এটুকুই, যে তথ্য আমার কাছে পৌঁছয় সেগুলো আপনাদের কাছে তুলে ধরা। আমি কোনো বাবুর লোক নই। সাংবাদিক হিসেবে, বিশ্লেষক হিসেবে আমার কাজ বাস্তবটা আপনাদের কাছে তুলে ধরা, সেটাই আমি চেষ্টা করি এবং যুক্তিযুক্তভাবে চেষ্টা করি। আপনাদের কাছে পাল্টা যুক্তি থাকলে আপনারা বলেন, আমি যথাসম্ভব সেটা রিপ্লাই দিই। এবার আসি মূল টপিকে। সুকান্ত বাবুর বাসভবনে সাংসদদের বৈঠক হবার পক্ষে যুক্তি হচ্ছে, তিনি যেহেতু রাজ্য সভাপতি, তিনি যেখানে খুশি বৈঠক করবেন সেটা সবাইকে মানতে হবে, ঠিক। কিন্তু বৈঠকটা দিল্লিতে হচ্ছে, বাকিদেরও অন্য কোথাও বৈঠক করার প্রস্তাব দেওয়ার জায়গা ছিল, সেটা কি দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। সুকান্ত বাবু বলেছেন এবং সুকান্ত বাবু যেখানে বলেছেন সেখানেই বৈঠকটা হয়েছে। বৈঠকের মধ্যে কি হয়েছে? বৈঠকের মধ্যে বিজেপির পরবর্তী সভাপতি কে হতে পারেন সেই মন্তব্য প্রস্তাব জানার চেষ্টা চলেছে। একাধিক নাম উঠে এসেছে, সেই নাম নিয়ে নতুন করে বলারও কোনো প্রয়োজন নেই, সবকটার নাম আপনারা জানেন এবং আমিও এর আগের ভিডিওগুলোতে বলেছি। কিন্তু নির্দিষ্ট করে একটি নাম নিয়ে আপত্তি হয়েছে, যেই নাম সংঘের খুব পছন্দের। তিনি বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, তার নামে আপত্তি করা হয়েছে। বর্তমান যে প্রভাবশালী একটা গোষ্ঠী আছে বিজেপি, অন্তত সাংসদদের, যেটা কালকের যেখানে বৈঠক হয়েছে সেখানে আপত্তি হয়েছে। সে আপত্তির কথা কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হবে। অন্যান্য নাম নিয়েও আলোচনা হয়েছে। এবার সুকান্ত মজুমদারের নাম নিয়ে কালকের বৈঠকে কোনো আপত্তির জায়গা তৈরি হয়নি। আবারও বলছি, আপনারা হতোৎসাহিত হতে পারেন, উৎসাহিত হতে পারেন, সেটা আপনাদের বিষয়। কিন্তু আপনাদেরকে এই ভিডিওর শেষ পর্যন্ত একটা ব্যাখ্যা করে আপাতত কি অবস্থা রয়েছে বঙ্গ বিজেপির এবং কেন্দ্রীয় নেতৃত্ব কি চাইছে, কিভাবে স্ট্র্যাটেজি ঠিক করছে, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। মন দিয়ে শুনবেন, বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা মুখরোচক কম মনে হতে পারে, কিন্তু আগামী দিনে এই স্ট্র্যাটেজিটাই বিজেপি লড়তে যাচ্ছে। তার জন্য যদি আপনারা মনে করেন, খবর জানতে চান, তাহলে মন দিয়ে শুনবেন। সুকান্ত বাবু, শুভেন্দু বাবুর নাম নিয়েও আলোচনা হয়েছে, কিন্তু শুভেন্দু অধিকারী তিনি নিজেই এলওপি থাকায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এটা বাস্তব পরিস্থিতি। আমি জানি শুভেন্দু অধিকারীর বঙ্গ বিজেপিতে সবচেয়ে বেশি সমর্থন রয়েছে, এটা ঠিক।
কিন্তু যেটা শুভেন্দু অধিকারী চান না সেটা তো আপনি তাকে চাপিয়ে দিতে পারবেন না। আমি কর্মী সমর্থকদের কথা বলছি। শুভেন্দু অধিকারী লড়াইটা দিতে চান, শুভেন্দু অধিকারী মাঠে ময়দানে রাজনীতিটা করতে চান, শুভেন্দু অধিকারী জননেতা হিসেবে, নেতা হিসেবে যে মাঠে ময়দানে একটা আলোড়ন তোলার, ঝড় তোলার রাজনীতি, সেটা তিনি করতে চান। কারণ তিনি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন সেই ব্যাকগ্রাউন্ডে এইভাবেই রাজনীতিটা হয়, এবং বিজেপিতে এই রাজনীতির প্রয়োজন আছে। কারণ ঘরবন্দি, এসিবন্দি রাজনীতি যেটা চলছে বিজেপিতে, সেটা তো তার একটা দিক আছে, কিন্তু মানুষের মনে আলোড়ন তোলারও একটা বড় দিক আছে। কারণ পশ্চিমবঙ্গের রাজনীতি এতদিন এভাবেই হয়ে এসেছে, তাই মানুষ এই ধরনের রাজনীতিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং এই রাজনীতির হাওয়া তোলার রাজনীতির প্রয়োজন আছে। সেই কাজটা শুভেন্দু অধিকারী খুব ভালোভাবে করছেন। এবার এসে সুকান্ত মজুমদার। শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে ফুলের স্তবক দিলেন। প্রত্যেক রাজনীতিবিদের প্রত্যেকটা মুভ দেখা হয়, সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়, তারা সেটা জানেন। তাই তারা প্রত্যেকটা মুভ যেটা দেন, গুটির চাল দাবার চাল, সেটাও কিন্তু এক একটা ইঙ্গিত থাকে। শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে ফুলের স্তবক দিলেন, এটা একটা ইঙ্গিত। হ্যাঁ, আপনারা বলতেই পারেন মুখে কারো সেই হাসির যে ব্যাপারটা, সেটা কিন্তু ছবিতে ওই মুহূর্তের জন্য ধরা পড়েনি, বা ক্যামেরার ক্লিকে, যে ক্যামেরার বিজেপি ওয়েস্ট বেঙ্গলের পেজে যে ছবিগুলো দেওয়া হয়েছে, বা বিজেপির মিডিয়া সেলের গ্রুপে আমাদের সাংবাদিকদের যে ছবি দেওয়া হয়েছে, প্রোভাইড করা হয়েছে, সেই ছবিতে হাসির লেশমাত্র সুকান্ত মজুমদারের একটুখানি দেখা গেল, শুভেন্দু অধিকারীর মুখে দেখা যায়নি। এটার অনেকগুলি ব্যাখ্যা হতে পারে। অনেকে বলতে পারেন শুভেন্দু অধিকারী সুকান্তর কাছে সারেন্ডার করলেন। আমি বলবো না, এখানে সারেন্ডারের কোনো ব্যাপার নেই। একসঙ্গে রাজনীতি করতে গেলে রাজনীতির অনেক চাল হয়, কেউ কারো কাছে সারেন্ডার করেনি। রাজনীতি ওইভাবে সারেন্ডার, চেকমেট এইভাবে হয় না। রাজনীতি দাবার মতো জিনিস, কিন্তু পুরোপুরি দাবা খেলা নয় যেখানে সারেন্ডার হয়ে গেল, চেকমেট হয়ে গেল, তা কিন্তু নয়। কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে বঙ্গ বিজেপির যে প্রভাবশালী ব্রিগেড আছে, সমস্ত ব্রিগেডের যারা নেতা আছেন তাদেরকে একসাথে মিলে কাজ করতে হবে। আরএসএস বিজেপি একসাথে মিলে কাজ করতে হবে। 26-এর লড়াই মর্যাদার লড়াই, 26-এর লড়াই খুব কঠিন লড়াই, 26-এর লড়াই নির্ণায়ক লড়াই। কে জিতবে কে হারবে সেটা পরে, সেটা তো 26 ঠিক করবে, নির্বাচন হওয়ার পর ঠিক হবে। কিন্তু আপাতত লড়াইয়ের প্রস্তুতির যে জায়গাটা আছে, সেখানে বিজেপি এই রাজ্যকে ছাড়তে রাজি নয়। অনেকেই মনে করেন, বিজেপির সমর্থকদের মধ্যে অনেকে মনে করেন যে বিজেপি চাইছে না এই রাজ্যে ক্ষমতায় আসতে। দেখুন, এই রাজ্যে পশ্চিমবঙ্গের সমস্যাটা পাঞ্জাবের থেকেও বেশি সমস্যার রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। এখানকার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। পাকিস্তান সীমান্তে কাঁটাতারের সীমান্ত, পাকিস্তানের সীমান্তে এপার থেকে ওপার যাওয়া, ওপার থেকে এপারে আসা খুব কঠিন ব্যাপার। তাই সেখানে ডেমোগ্রাফি খুব অল্প চেঞ্জ হয়, একেবারে হয় না বলবো না। কিন্তু পশ্চিমবঙ্গে এই বন্ধুত্বপূর্ণ, এই যে ফ্রেন্ডলি ম্যাচ বাংলাদেশ আর ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছে, তার ক্ষতিটা কিন্তু ভারতকে পোহাতে হয়েছে। যে শতাংশ ভারতীয় বাংলাদেশে গেছেন, তার থেকে কয়েকশো শতাংশ বেশি মানুষ পশ্চিমবঙ্গে এসেছেন এবং মুসলমান এসেছেন। তাতে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, যার খেসারত পশ্চিমবঙ্গের মানুষকে দিতে হচ্ছে। ভারতবর্ষের রাজনীতিতেও এই ঘটনার প্রভাব পড়ছে। একটা স্পষ্ট কথা বলে দিই, পশ্চিমবঙ্গকে বিজেপি খুব সিরিয়াসলি নেয়। কিন্তু যারা মনে করেন 356, 355 করে বিজেপি নিতে চায়, দেখুন বিজেপি এই রাস্তায় হাঁটবে না, না, না। তার মানে কি তারা ছেড়ে দিচ্ছে? একেবারেই না। যারা মনে করেন জোর করে ছিনিয়ে নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমতা, বিজেপি এই ধরনের পলিটিক্স করে না। বিজেপির নেতারা এই ধরনের পলিটিক্স চান না, এটা একেবারে স্পষ্ট। তারা লড়াইয়ের মাধ্যমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আজ হোক বা কাল হোক ক্ষমতা ছিনিয়ে নেবেন, এই কথায় বিশ্বাস করেন এবং এই পথেই তারা হাঁটবেন। তাহলে কি তারা এবার ছেড়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা ময়দান? একেবারেই না। বিজেপির স্পষ্ট স্ট্র্যাটেজি হচ্ছে সুকান্ত, দিলীপ, শুভেন্দু, রাম, শ্যাম, যদু, মধু আর যারাই আছেন সকলে মিলে একসাথে লড়াইটা করবেন। আরএসএস সঙ্গ দেবে, আরএসএস তার সাংগঠনিকভাবে সঙ্গ দেবে। যে প্রোগ্রাম, যে প্ল্যান ঠিক করা হবে, যে রণকৌশল ঠিক করা হবে, সেটা পার্টির উঁচু স্তর থেকে আসবে, নিচুতলা অবধি ফলো করতে হবে।
তাহলে কি কর্মীদের গুরুত্ব নেই? কর্মীদের গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু কর্মীরাই যদি ঠিক করে দেন তাহলে তো এটা হতে পারে না। নিশ্চয়ই কর্মীদের থেকে নেতারা তো একটু বেশি বোঝেন বলেই তো ওই জায়গাটাতে আছেন। এই বিশ্বাসটা কর্মীদের নেতাদের প্রতি রাখতে হবে, না হলে কিন্তু জীবনেও নিজের দলকে আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনি কিন্তু দলকে জেতাতে পারবেন না, নিজের অবস্থানেরও উন্নতি করতে পারবেন না। তৃণমূল কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলেন বলেই আজকে কিন্তু তারা ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আছে, লড়াই করার জায়গায় আছে। যদি তৃণমূলের নিচু তলার নেতারা যদি বেশি বোঝা শুরু করে দিতেন তাহলে তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতন ভেঙে যেত। আর এটাই রাজনীতির বাস্তব, যে কোনো দলের রাজনীতির জন্যই বাস্তব। সিপিএম এর জন্যও বাস্তব, বিজেপির জন্যও বাস্তব, অন্যান্য দলের, কংগ্রেসের জন্য, তৃণমূল কংগ্রেসের জন্য এটাই হচ্ছে পরিস্থিতি। এবং আবারও আসি শুভেন্দু অধিকারীর সুকান্ত মজুমদারকে ফুলের স্তবক দেওয়া একটা বার্তা, এবং সেই বার্তা আপাতত এটাই ঠিক হয়েছে, সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। তাহলে বিজেপির সভাপতি কে হবেন? দেখুন, বিজেপির সভাপতি কে হবেন এই নিশ্চিত খবরটা এই মুহূর্তে বাতাসে কানা ঘোষা শুরু হলেও যতদিন না পর্যন্ত, আবারও বলছি, ডিক্লেয়ার হচ্ছে ততদিন পর্যন্ত কোনো রামশ্যাম যদুমধু হরিদাস পাল বলতে পারবে না আমি যেটা বলছি সেটাই শেষ কথা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি কোনো নতুন রাজ্য সভাপতি কে দিলে সেখানে ঝামেলা হওয়ার সম্ভাবনা প্রবল, এটাই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছেন। যাকেই নতুন করা হবে তাকেই নিয়েই প্রশ্ন উঠবে। ধরুন উদাহরণ দিয়েই বলি, জ্যোতির্ময় সিং মাহাতোকে যদি করা হয়, তিনি আরএসএস এর ঘনিষ্ঠ মানুষ, পুরুলিয়া অঞ্চলে তার প্রভাব রয়েছে, কিন্তু তাকে যদি করা হয় তাহলে বিষ্ণুপুরের 3 বারের সাংসদ সৌমিত্র খাঁ বলবেন না কেন যে আমি তো ওনার থেকে সিনিয়র, আমিও তো আরএসএস কে সম্মান দিয়ে চলি, আরএসএস কে নিয়ে চলি, আরএসএস এর কর্মসূচিতে যান, তাহলে তিনি হবেন না কেন? অন্য কেউ তো বলতে পারেন আমার লিড সবচেয়ে বেশি, নদিয়ার এক সাংসদের লিড অনেক বেশি, তিনিও তো বলতে পারেন আমার লিড সবচেয়ে বেশি ছিল, আমি পরপর জিতে এসেছি, আমি কেন হব না? উত্তরবঙ্গের, সুকান্ত বাবু বাদে বলছে, উত্তরবঙ্গের কোনো এক সাংসদও তো বলতে পারেন এই উত্তরবঙ্গ সব থেকে বেশি বিজেপিকে লিড দেয়, উত্তরবঙ্গ থেকে কেউ হবে না কেন, সুকান্ত সরে গেলে আমি হব না কেন? এই ধরনের সমস্যা দেখা দেবে। স্বাভাবিকভাবেই আপাত দৃষ্টিতে এখন অবধি বিজেপি অন্য কাউকে সভাপতি করতে একটু হলেও কুণ্ঠাবোধ করছে। তাহলে সুকান্ত বাবুকে দিলেও অনেকে মনে করতেই পারেন না সুকান্তকে দিলাম 26-এ তাহলে হেরে গেলাম। বিজেপি কিন্তু এইভাবে বিষয়টা ভাবছেন না। বিজেপি ভাবছে বিজেপির যারা বর্তমানে প্রভাবশালী গোষ্ঠী আছে, আবারও বলছি সেই একই কথা, সবাই মিলে যদি একসাথে লড়ে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দেওয়ার জায়গায় আমরা আসতে পারি। দেখুন, কথা তো সকলেই মানবেন, জানবেন যে তৃণমূলের যে ব্যাপক ওয়ার্কফোর্স আছে, তাদের যে ব্যাপক বাহিনী আছে, সেই বাহিনীর 50% বিজেপির নেই। স্বাভাবিকভাবে বিজেপি বিরোধী দল তাদের হওয়ার কথাও নয়। এ রাজ্যে শাসক বিরোধী কর্মী পাওয়া খুব টাফ ব্যাপার, সেটা বিজেপি কি জানে না? বিজেপির কর্মীরাও জানেন, বিজেপির নেতারাও জানেন। আর বাহিনী আপনি না থাকলে আপনি তৃণমূলের এই বাহিনীকে টক্কর দেবেন কিভাবে, এই চিন্তা কি বিজেপি নেতৃত্বের মাথায় কাজ করে না? যতদিন না বাহিনী তৈরি হবে ততদিন গণতান্ত্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দেওয়াটা কঠিন। সেই কারণে বিজেপি চাইছে আরো ভালো একটা বাহিনী তৈরি করতে। সেই বাহিনী দেখুন আপনারা 2014 থেকে আজকে 2024-25-এ বিজেপি অনেকটা তাদের কোমর মজবুত হয়েছে। 2014 সালে বিজেপির পক্ষে যতজন মানুষ ছিলেন 10 বছরে, তার থেকে অনেক বেশি মানুষ বিজেপির পক্ষে এসেছেন, বিজেপির ভোট বেড়েছে। এই হ্যাঙ্গাম করার পরও বিজেপির প্রায় 40 ছুঁই শতাংশ ভোট আছে। বিজেপির খুব খারাপ হলে 36 হয়, সর্বোচ্চ গিয়ে 40-এ গিয়ে ঠেকেছে। 39-40% বিজেপির ভোট আছে, বাড়লে আরো বাড়বে আগামী দিনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট 42% থেকে 46%-এর মধ্যে ঘোরাফেরা করে, সর্বোচ্চ ভোট 46%-এ গিয়ে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? একেবারে সরাসরি এখানে বিভাজনের বাইনারি তৈরি হয়েছে। যারা হিন্দুত্ববাদী রাজনীতিকে সমর্থন করেন সরাসরি বিজেপির দিকে, যারা মুসলিম ভোট আছে, মুসলমান ভোট আছে, তারা সরাসরি তৃণমূলের দিকে, এবং হিন্দুদের মধ্যেও যারা উন্নয়নের লাভ পাচ্ছেন,
500,000 পাচ্ছেন, বিভিন্ন প্রকল্পের লাভ নিচ্ছেন, তারা তৃণমূলের দিকে আছেন। প্লাস যারা নিজেদেরকে একটু সেকুলার মনে করেন, না ওইসব ধর্ম ঠিক নয়, ধর্ম রাজনীতি ঠিক নয়, এটা যারা মনে করেন তারা তৃণমূলের দিকে আছেন। একেবারে যারা ধর্মে আছেন তারা এদিকে আছেন, যারা অন্য ধর্মে আছেন তারা ওদিকে আছেন, আর যারা ধর্মে নেই তারা তৃণমূলের দিকে আছেন। এটা তো বাস্তব পরিস্থিতি, এটা তো মানবেন। এছাড়া অন্যান্য ফ্যাক্টর তো আছে। সিপিএম এর পক্ষে কে আছে? পুরনো ক্যাডার কর্মী, পুরনো ভোটার ছাড়া নতুন কেউ তৈরি হয়নি। সিপিএম বাইনারিতে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। সে জায়গায় দাঁড়িয়ে লড়াইটা কঠিন, কারণ বলা হচ্ছে যে 5-6% ভোট বাড়ানো। 5-6% ভোট বাড়ানো মুখের কথা নয়, কেন বলে দিচ্ছি। আবার বাড়ানো যায় না, বাড়ানো অসম্ভব এটাও নয়। দেখুন, এটা সকলেই জানে, হিন্দু একটি ঘুমন্ত জাতি। অনেক কানে হর্ন বাজিয়ে 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 আজকে এই জায়গায় বিজেপি এসেছে। একটা স্যাচুরেশন পয়েন্ট আছে, এর পরেও বাজাতে গেলে নিশ্চয়ই 1-2% ভোট এদিক ওদিক হবে বাংলাদেশের ইস্যুতে। কিন্তু বাংলাদেশ আর এই মূর্তি ভাঙার ইস্যুর পরেও যদি মনে করেন পুরো 6% ভোট ঘুরে যাবে, এটা নিয়ে জোর বিতর্ক হতেই পারে। দেখুন, তৃণমূলের পক্ষে মুসলিম ভোট যেটা আছে সেটা 80-84টা বিধানসভা ভোট মানে যেটা আছে সেখানে খুব কার্যকরী, মানে একেবারে উইন উইন সিচুয়েশন তৃণমূলের পক্ষে। 65 থেকে 80-র মতো 65টা বিধানসভা আছে যেখানে মুসলিমরা একদম ঠিক করে দেন কারা জিতবেন, আর বাদ বাকি 20-25টা বিধানসভা আছে যেখানে মুসলিমরা অনেকটা সাপোর্ট করে দেন, যেটাতে তৃণমূলে জিততে খুব সুবিধা হয়। মানে সর্বোচ্চ 85টা রয়েছে। বাদ বাকিগুলোতেও তো তৃণমূল জেতে, যেখানে মুসলিমদের জনসংখ্যা খুবই কম সেখানেও তৃণমূল জেতে। সেখানে তো মুসলিম ভোটের উপর তৃণমূল জেতে না, সেখানে তো হিন্দু ভোটের মধ্যেই ভাগাভাগি করেই তৃণমূল জেতে। তো সেখানে কিভাবে জেতে? সেখানে এভাবেই জেতে। সেখানে জেতে কারণ তৃণমূল একটা ব্যাপক সেখানে প্রভাব রয়েছে। সেখানে মানুষের উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা কাজ করে, সেখানে তৃণমূলের ভয় কাজ করে, সেখানে ভোটের সায়েন্টিফিক বিষয়গুলো, রিগিং টিগিং এই সমস্ত বিষয়গুলো কাজ করে। তো সেই জায়গাগুলোকে আপনাকে ধাক্কা দিতে গেলে সবার আগে তৃণমূলের যে বেনিফিশিয়ারি ভোট আছে সেই জায়গায় আপনাদেরকে কাটতেই হবে। বিজেপিকে যদি ক্ষমতায় আসে তাহলে শুধুমাত্র হিন্দু হিন্দু করে চলবে না। আমি বারংবার এই কথা বলি, অনেকেই মনে করেন হিন্দু হিন্দু করে চলে যাবে। না, হিন্দু হিন্দু করে চলে গেলে বিজেপি তো তাহলে আগের বারেই ক্ষমতায় চলে আসতো, আরো বেশি ইয়ে ছিল। হ্যাঁ, সেই সময় এটা ঠিক, এক জিনিস বারংবার বলে 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 মানুষের কে বোঝাতে হয়। সেই জায়গাটা বিজেপি অনেকটা তৈরি করতে পেরেছে, সেই জন্যই বিজেপি এতটা ভোট পাচ্ছে। হিন্দুদের ভোট নিয়েই তো বিজেপি আছে এখন অব্দি, এই জায়গাটা দাঁড়িয়ে আছে। তাহলে যেই সমস্ত জায়গাগুলোতে বিজেপির মার্জিন খুব বেশি তৃণমূলের থেকে, সেখানে জিততে গেলে বিজেপিকে অবশ্যই, বা যে কোনো রাজনৈতিক দল যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দিতে চান, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সেগমেন্ট ভাগ করে করে, তার সঙ্গে তো আইএস আইপিএস দের বিরাট একটা ফোর্স কাজ করে। আইএস আইপিএস দের ফোর্স মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরকে কিভাবে বেনিফিট দিতে হবে, অর্থনৈতিক ডাইরেক্ট বেনিফিট, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 10 বছরে এটা নিয়ে খুব খেটেছেন। লক্ষ্মীর ভান্ডার, যারা বড় মহিলা আছেন, পূর্ণবয়স্ক মহিলা, বিবাহিত মহিলা, তাদের জন্য লক্ষ্মী ভান্ডার আছে। সমাজের সকলের জন্য স্বাস্থ্যসাথী আছে। একটা স্বাস্থ্যসাথীতে বেশিরভাগ ক্ষেত্রেই কাজ হয় না, কিন্তু নাম কাওয়াস্তে আছে, কিছু কিছু মানুষ তো পান। যারা যারা পান তারা তো উপকৃত হন। কিছু মানুষকে বাড়ি করে দিয়েছেন, যেভাবেই করে দিয়ে থাকুন না কেন। একেবারে ছোট যারা বাচ্চা কাচ্চা আছে, পড়াশোনা করছে, তারপরে যখন তারা উচ্চশিক্ষার দিকে যাচ্ছে, এদেরকে সবুজ সাথী সাইকেল দেওয়া হচ্ছে, কন্যাশ্রী দেওয়া হচ্ছে। আর একটু বড় যারা ছাত্র আছেন, ট্যাবের জন্য ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন, তারাও বেনিফিশিয়ারি হচ্ছেন ভোটার হওয়ার আগেই। অনেক দূরদর্শী চিন্তা ভাবনা এগুলো। যারা হবু ভোটার, সেইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রকল্পের বন্যা বইয়ে দিয়েছেন। দেখুন, এগুলো আপনাদেরকে কিন্তু ভাবতে হবে বিষয়গুলো। তারপরে আসছে স্কুল কলেজে আপনি যখন আসবেন, যারা এসসি এসটি আছেন তারা ভাতা পাচ্ছেন। তারপরে আরেকটু যখন বড় হচ্ছেন, তাদেরকেও বিভিন্ন রকমের প্রকল্পের আওতায় নিয়ে আসা হচ্ছে। যারা সরকারি চাকরি করছেন তাদেরকে প্রকল্প দেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের তারা দাবি দাওয়া ছিল, সেগুলোকে ধীরে 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 মমতা বন্দ্যোপাধ্যায় মিটিয়ে দিচ্ছেন। হ্যাঁ, ডিএ নিয়ে ইস্যু আছে, কিন্তু 2%, 4% লেমন চুস কিন্তু তিনি ঝুলিয়ে রেখেছেন, একেবারে বাদ দিচ্ছেন এমনটা নয়। যারা মুসলমান ছাত্রছাত্রী আছে তাদের জন্য স্কলারশিপ আছে, মুসলমানদের জন্য তো ঢালাওকে ঢালাও প্রকল্প, চাকরিতে বাড়তি সুবিধা আছে, ওবিসিতে ঢুকিয়ে দেওয়া আছে। সেটা নিয়ে মামলা মোকদ্দমা হচ্ছে, আটকে রয়েছে ব্যাপারটা, কিন্তু তিনি তো চেষ্টা করছেন, দেখাচ্ছেন।
প্লাস মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধাটা কোথায়? 60টা জায়গায় কনফার্ম সিট, 80টা জায়গায় উইন উইন সিচুয়েশন। তারপর জিততে আর কত লাগে? জিততে গেলে 150, 148 মানে 150, আর 160 মানেই কনফার্ম, মানে 80টা আপনি আগেই জিতে আছেন, আর 80টা পেলেই হবে 294 এর মধ্যে। তারপরেও তিনি 200-র কাছাকাছি জায়গা নিয়ে ক্ষমতায় আসছেন। তো এই জায়গাগুলো ভাঙতে গেলে বিজেপিকে আরো স্ট্রং হতে হবে, এবং সেটা গোসাগুসি করে আমি আলাদা তুমি আলাদা গোষ্ঠীবাজি করলে জেতার কোনো জায়গা নেই, এটা বিজেপির উচ্চতর নেতৃত্ব মনে করছে। এবং সেই জায়গায় দাঁড়িয়েই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, আর বাদ বাকি যারা আছেন, মহিলা নেত্রীরা আছেন, সবাইকে, সৌমিত্র খাঁ, জ্যোতির্ময় সিং মাহাতো, জগন্নাথ চট্টোপাধ্যায়, সবাইকে হাতে হাত ধরে কাজ করতে হবে। আর সেই বার্তাটাই বিজেপির শীর্ষ নেতৃত্ব দিচ্ছে। শাহের সঙ্গে অনেকেই বৈঠক করেছেন, শুভেন্দু বাবুর বৈঠক হয়েছে, দফায় দফায় বৈঠক হয়েছে, সুকান্ত মজুমদার বৈঠক করেছেন, দফায় দফায় হয়েছে, সৌমিত্র খাঁও দেখা করেছেন, দফায় দফায় অনেকেই আরো অনেকেই দেখা করেছেন। আলাদা করে নাম নিতে গেলে এটা নিয়ে ভিডিও শেষ হয়ে যাবে। সবাই দেখা করেছেন। একটাই বার্তা এসেছে, শাহী বার্তা, হাতে হাত ধরে কাজ করতে হবে। এই মুহূর্তে চেয়ারের লোভ, পদের লোভ করলে আপনার চেয়ারটা থাকবে, সরকারটা আপনাদের হবে না। সরকারে আসার জায়গায় আসার জন্য যে লড়াইটা দিতে হবে, সেই লড়াইয়ে ফোকাস করুন। 2021-এ দিলীপ দারা বলে অতিরিক্ত আত্মবিশ্বাস করে সরকারে এসে গেছি, ওই 120টা তো পকেটে আছে, আর 20টা জিততে হবে। দেখুন, লোকসভা ভোট আর বিধানসভা ভোট আলাদা নয়, সেটা বঙ্গ বিজেপি নেতৃত্ব খুব ভালো করে বুঝেছে। মিডিয়ায় বলার জন্য অনেক কিছু বলা হয়, কিন্তু তারা জানে যে লোকসভা ভোট, বিধানসভা ভোট আলাদা, এবং সেটা এখন তারা বুঝতে পেরেছে বলে ওভার কনফিডেন্ট তারা নয়। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য লড়াই করছেন। আর দিলীপদার আমলে দিলীপদা অনেক চেষ্টা করেছেন, কিন্তু কর্মীরা ওভার কনফিডেন্ট হয়ে গেছিল। সরকারে প্রায় চলে এসেছি এই মনোভাব ছিল। সেই মনোভাব থেকে বেরিয়ে এসে আজ কিন্তু বিজেপি বাস্তববাদী মাটিতে আছে। সেই কারণেই লড়াইটা কিন্তু ভালো হবে। আমরা আশা করছি দিলীপদার আমল থেকে লড়াইটা আরো বেশি জোরদার হবে। জোরদার এই কারণেই আশা করছি, কারণ এখন বিজেপির মাটিতে পা আছে, তারা জানে যে লড়াইটা কত কঠিন। চলে এসেছি, সরকার বানিয়ে ফেলেছি, অমুক দাদা মন্ত্রী, অমুকে আমি ওই কমিটির চেয়ারম্যান, সেই পরিস্থিতি এখন আর কিন্তু নেই। 2021-এর পর বিজেপির এটা কিন্তু সাপে বর হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ মার্চের একেবারে শেষে আসছেন, এবং শাহী সফরের আগেই সিদ্ধান্ত হয়ে যাবে, এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। সুকান্ত বাবুই থাকুন আর নতুন কেউই হন, যিনিই হবেন তাকেই অমিত শাহ প্রজেক্ট করে বঙ্গের এই মাটি থেকে বঙ্গে এসে কার্যত যুদ্ধের বিগুল বাজিয়ে দেবেন তিনি। দলের বৈঠক হবে, অন্যান্য অমিত শাহের কর্মসূচি আছে, সেইগুলো তো হবে, এবং শাহী সফর যুদ্ধের বিগুল বাজিয়ে দেওয়ার সফর হবে। 1 বছর কার্যত হাতে সময়, এই সময়টাতে লড়াইটা দিতে হবে, এই বার্তাই দেবেন অমিত শাহ। এবং টার্গেট একটাই, 150 সিটে অবশ্যই জিততে হবে, ক্ষমতায় আসতে হবে। দেখুন, 70টা জিতেছিল, লড়াই দিলে সেটাকে 160, 170-এ নিয়ে যাওয়াটা কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়, যদি ঠিকঠাকভাবে লড়াইটা হয়, ঠিকঠাকভাবে যুদ্ধটা হয়। দেখুন, নিচুতলার কর্মীরা যে আবদার করছেন পুলিশকে গোটা সিস্টেমের ভোটের সময় বাইরে রাখতে হবে, এসডিও বিডিওদের প্রভাবটা কমিয়ে দিতে হবে, অন্যান্য যে অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা থেকে ওয়ার্কফোর্সটা, নিউট্রাল ওয়ার্কফোর্সকে এনে ভোটের কাজ করাতে হবে, এগুলো আমি যতটা জানি, অমিত শাহ তার থেকে বেশি জানেন কিভাবে ভোটটা করাতে হয়। তিনি সারা ভারতবর্ষের ভোটটা দেখেন, তিনি এটাও জানেন যে বঙ্গের ভোট আর অন্য জায়গার ভোট এক নয়, সেটাও তিনি জানেন। ফলে আমি জানি আর ভাববেন যে না, দিল্লি নেতৃত্বরা জানে না, তেমনটা কিন্তু নয়। আবার সেটিং হয়ে গেছেন, এটাও ভাববেন না। কেউ কোনোদিনও সেটিং হয়নি, নিজের দলকে সবাই ভালোবাসে। আর অমিত শাহ বা নরেন্দ্র মোদী তিনি তৃণমূল করবেন এমনটাও তো নয়, তিনি কংগ্রেস করবেন এমনটাও তো নয়, আজীবন এই দলেই থাকবেন, এই দল থেকে রিটায়ার করবেন। তা তিনি কেন তৃণমূলকে সুযোগ করে দেবেন? অনেকে বলতেই পারেন যে এই বিলগুলো পাস করাতে হবে, বিলগুলো তো এর মধ্যেই পাস হয়ে যাবে, তারপর কি মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ছেড়ে দেবেন? তাহলে ইডি সিবিআই কেন কাজ করছে না?
ইডি সিবিআই এর দেখুন আলাদা ইকুয়েশন কাজ করে। ইডি সিবিআই কেন কাজ করছে না, অফিসারদের কি হচ্ছে, কি সংক্রান্ত বিষয় কেন হচ্ছে, সেটা আজকের টপিক নয়। তবে ইডি সিবিআই এর কাজ নিয়ে অসন্তোষ থাকলেই তার মানে এটা নয় যে বিজেপির নেতৃত্ব মমতাকে বাড়তি সুবিধা পাইয়ে দিচ্ছেন। সেখানেও অনেক ইকুয়েশন আছে, সেটা নিয়ে না হয় পরে একদিন ভাবা যাবে। কিন্তু আপাতত এটুকুই বলতে পারি, তারা যথেষ্ট সিরিয়াস, তারা লড়াই দেওয়ার জন্য, সরকারে আসার জন্য যথেষ্ট চেষ্টা করছেন এবং আগামী দিনেও করবেন। তার মানে এই নয় যে অমুক দাদা আমার পছন্দের সভাপতি হলো না মানে যুদ্ধ জেতা যাবে না। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এইভাবে বিষয়টাকে ভাবছে না, এবং তারাও সমস্ত নেতাকেই নজরদারির আওতায় রেখেছেন। তারা কর্মপদ্ধতি, তাদের কাজ করার সিস্টেম, কে কিভাবে কাজ করছে সবটাই জানে, এবং সবটা জানে বিকল্পটা ভেবে তবেই সেই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। আপাতত বন্ধুরা এখানেই শেষ করছি, ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। এতক্ষণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সঙ্গে আমি ছিলাম পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছিলেন পলিটিক্যাল ডেইলি। এইভাবে আমাদের সহযোগিতা করে যান। যারা জয়েন বাটন ক্লিক করে আমাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে চান তারাও করতে পারেন, না হলে অন্তত সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। কারণ এই ধরনের বিশ্লেষণাত্মক ভিডিও আপনারা শুধুমাত্র দেখতে পাবেন পলিটিক্যাল ডেইলিতেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ফের আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে। আর যদি যে কোনো বিষয় আপনারা দেখতে চান, কোনো বিষয়ে আপনারা ভিডিও, তাহলে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতেই পারেন। সহমত হতে পারেন, অসহমত হতে পারেন, কমেন্ট বক্স কিন্তু সবার জন্য খোলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।